শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা রসায়নের অনেক ইম্পর্টেন্ট এবং কিছু কনফিউজিং এমসিকিউ নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব রসায়ন প্রথম পত্রের ৩য় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের হাজারী স্যারের বইয়ের যে এমসিকিউ গুলো আছে তার পঞ্চম পর্ব। চলো আলোচনা শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব ৮১ নম্বর প্রশ্ন থেকে। এর আগের পর্বে আমরা আলোচনা করছি শুরু থেকে ৮০ পর্যন্ত। আজকে শুরু হবে ৮১ নম্বর প্রশ্ন। ৮১ নম্বর প্রশ্নটি হচ্ছে, নিচের কোন যৌগটির গলনাঙ্ক সবচেয়ে কম? কতে আছে লিথিয়াম ক্লোরাইড, খতে সোডিয়াম ক্লোরাইড, গতে পটাশিয়াম ক্লোরাইড এবং ঘতে সিজিয়াম ক্লোরাইড। এই প্রশ্নটির সঠিক উত্তর জানতে গেলে আমাদেরকে ফাজানের নীতি সম্বন্ধে জানতে হবে। ফাজানের নীতির ব্যাখ্যায় আছে যে কোন একটি লবণের ক্যাটায়নের আকার যত ছোট হবে ওই ক্যাটায়ন কর্তৃক এনায়নের পোলারায়ন বা বিকৃতি তত বেশি হবে এবং ওই লবণটি তত বেশি সমযোজী বৈশিষ্ট্য লাভ করবে এবং তার গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উভয় হ্রাস পাবে। এই অপশনে যে লবণগুলো আছে সব লবণগুলি ১ নং গ্রুপের এবং এখানে প্রথমে ছিল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম। সব থেকে ভেদ ছোট হচ্ছে লিথিয়ামের। এই জন্য এই লিথিয়াম ক্লোরাইডের পোলারায়ন বা বিকৃতি বেশি এবং এটির সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি। লিথিয়াম ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য সব থেকে বেশি। এই যে আমি এখানে সমযোজী বৈশিষ্ট্য দেখানোর চেষ্টা করছি। তবে হ্যাঁ, এই গ্রুপের মৌলগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের ক্ষেত্রে ল্যাটিস এনথালপিকে নিয়ে আলোচনা করতে হয়। এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ক্রম অনুসারে পরিবর্তন হয় না। ল্যাটিস এনথালপির জন্য এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক একটু ব্যতিক্রম আছে। তারপরেও সবথেকে বেশি সমযোজী বৈশিষ্ট্য লাভ করে লিথিয়াম ক্লোরাইড এই গ্রুপের। এই জন্য এর গলনাঙ্ক সবথেকে কম, ৬০১ ডিগ্রি সেলসিয়াস। সোডিয়াম ক্লোরাইডের একটু বেশি, পটাশিয়াম ক্লোরাইডের আরো বেশি হওয়ার কথা ছিল কিন্তু কম, সিজিয়াম ক্লোরাইডের আরো বেশি হওয়ার কথা ছিল কিন্তু কম। এটি হচ্ছে ল্যাটিস এনথালপির কারণে। যাই হোক, আমাদের আজকের যে প্রশ্নটা ছিল কোন মৌলটির গলনাঙ্ক সবথেকে কম, আমরা পেয়ে গেছি এটা হচ্ছে লিথিয়াম ক্লোরাইড। তাহলে এই প্রশ্নটির সঠিক যে উত্তর সেটা হবে কো লিথিয়াম ক্লোরাইড। ৮১ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে লিথিয়াম ক্লোরাইড। চলে যাব ৮২ নম্বর প্রশ্ন। ৮২ নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোন যৌগটি অধিক সমযোজী? এখানেও ফাজারের নীতিকে কাজে লাগাইতে হবে। ফাজারের নীতি অনুসারে যে লবণটির ক্যাটায়নের বিষাদ্য ছোট এবং চার্জ ঘনত্ব বেশি হবে তার পোলারায়ন বা বিকৃতি বেশি হবে এবং সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। এখানে আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড। ম্যাগনেসিয়ামের চার্জ ২, ক্যালসিয়ামের চার্জ ২ সমান, অ্যালুমিনিয়ামের ৩ এবং ফেরিকেরও ৩, Fe3+। এখানে আমরা এই চারটির মধ্যে দুইটির পাইলাম 3, এই দুটির মধ্যে আবার কোনটি সমযোজী বৈশিষ্ট্য বেশি সেটির জন্য আমাদেরকে বিষাদ জানতে হবে। এই বিষয়টি একটু কনফিউজিং, এটা নিয়ে অনেক রাইটার অনেক উত্তর দিচ্ছেন। হাজারী স্যারের মতে এটির উত্তর হচ্ছে, হাজারী স্যার দিচ্ছেন হচ্ছে ফেরিক ক্লোরাইড। তবে আমার গবেষণা বলে, স্টাডি বলে এটির উত্তর হবে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম উত্তর হবে। আমি প্রমাণ দিচ্ছি কিভাবে অ্যালুমিনিয়াম হবে। যখন দুইটি লবণের ক্যাটায়নগুলোর চার্জ একই রকম হবে তখন আমাদেরকে ব্যাসার্ধের দিকে যাইতে হবে। তখন আমাদেরকে এই সূত্রটি ফলো করতে হবে, চার্জ বাই ব্যাসার্ধ। এই চার্জ বাই ব্যাসার্ধ এই অনুপাতটা যার বেশি হবে তার সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। দেখো, অ্যালুমিনিয়ামের চার্জ 3 আর ব্যাসার্ধ হচ্ছে 4.5 × 10⁻²। ফেরিকেরও চার্জ 3, Fe3+, আর ব্যাসার্ধ হচ্ছে 7.8 × 10⁻²। তাহলে এই ভাগফলটা বেশি আসবে কার? ওর। কারণ যেহেতু ওর ভর কম, অ্যালুমিনিয়াম 3+ এর ভাগফলটা বেশি আসবে। আচ্ছা, আরো একটা বিষয়, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে ১৯০ ডিগ্রি সেলসিয়াস আর ফেরিক ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে ৩০৬ ডিগ্রি সেলসিয়াস। তাহলে যেটি বেশি সমযোজী তার গলনাঙ্ক অবশ্যই কম। যেহেতু অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর গলনাঙ্ক কম এবং অর্থাৎ চার্জ বাই ব্যাসার্ধের মানটা বেশি আসে, সুতরাং আমরা বলতে পারি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। সুতরাং চার্জ একই রকম হলেও ফেরিক ক্লোরাইড অপেক্ষা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। এবং কবির স্যার, হাজারী, সঞ্জিত কুমার গুহ স্যার ওনারা অ্যালুমিনিয়াম ক্লোরাইডটাই উত্তর দিচ্ছেন। শুধুমাত্র হাজারী স্যারের বইয়ে আছে ফেরিক ক্লোরাইড। এবং আমার দীর্ঘ স্টাডি বলে যেটি অ্যালুমিনিয়াম ক্লোরাইডই উত্তর দেওয়া বেস্ট হবে। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, গো উত্তর হবে।
গো। ওকে, এবার আমরা চলে যাব হচ্ছে 83 নম্বর প্রশ্ন। 83 নম্বর প্রশ্নে আছে পানির অণু বা পানির বন্ধন কোণ কত। এই বন্ধন কোণগুলো যদি আমরা জানতে চাই, আমরা একটু দেখব ব্যাখ্যা এই প্রশ্নের। এখানে অপশনে যেগুলা পানির অণুর বন্ধন কোণ, পানির অণুর বন্ধন কোণ হচ্ছে 104.5 ডিগ্রি বা 104 ডিগ্রি 28 মিনিট। পানির অণুতে দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে এবং পানির আকৃতি হচ্ছে কৌণিক। এখানে বন্ধন কোণ হবে 104.5 ডিগ্রি। এটা উত্তর হচ্ছে ক। 83 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক হবে 83 নাম্বার প্রশ্নের। এখানে বাকি যে মৌলগুলো ছিল, বন্ধন কোণগুলো ছিল 107 হতে ছিল, এটা হচ্ছে অ্যামোনিয়া। তারপরে গতে ছিল 109 ডিগ্রি 28 মিনিট, এটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট হচ্ছে মিথেনের CH4। তারপরে হচ্ছে 180 ছিল, এটা হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড হতে পারে, কার্বন ডাই অক্সাইড হতে পারে। সুতরাং আমরা 83 নম্বর প্রশ্নের উত্তর পাইলাম হচ্ছে ক। আমরা চলে যাব 84 নম্বর প্রশ্ন। 84 নম্বর প্রশ্নের যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে যে কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে ছোট, কোন যৌগটির বন্ধন কোণ সবচেয়ে ছোট। আমরা অপশনের যে যৌগগুলি আছে প্রত্যেকটির বন্ধন কোণ যদি আমরা দেখি, কতে আছে পানি, পানির বন্ধন কোণ হচ্ছে 104.5 ডিগ্রি। আর তারপরে আছে NCl3, এর হচ্ছে 107 ডিগ্রি হবে। তারপরে ছিল H2S গতে, এটা হচ্ছে 92.12 ডিগ্রি। আর তারপরে ছিল PH3 ফসফিন, এটা হবে 93 ডিগ্রি। এই চারটির মধ্যে সবথেকে বন্ধন কোণ কম হচ্ছে H2S, এটা গতে আছে। সুতরাং 84 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গো। ওকে, এবার আমরা চলে যাব আমরা 85 নম্বর প্রশ্নে। 85 নম্বর প্রশ্নটি হচ্ছে যে নিচের কোণটির বন্ধন কোণ সবচেয়ে বেশি। এর আগে ছিল নিচের কোণটির 84 নম্বর প্রশ্ন ছিল নিচের কোণটির বন্ধন কোণ সবচেয়ে ছোট, আগেরটা ছিল সবচেয়ে ছোট, এবার আসছে সবচেয়ে কি হবে, কিছু বেশি। নিচের কোণটির বন্ধন কোণ সবচেয়ে বেশি। অপশনের সবগুলো যৌগের যদি আমরা বন্ধন কোণ একটু জেনে নেই। প্রথমে আছে মিথেন। মিথেনের হচ্ছে কত, মিথেনের বন্ধন কোণ এখানে আমি একটু ব্যাখ্যা দেখাই। মিথেনের বন্ধন কোণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট হবে। তারপরে ছিল অ্যামোনিয়া, অ্যামোনিয়া হচ্ছে 7 ডিগ্রি। তারপর পানির হচ্ছে 104 ডিগ্রি 28 মিনিট হবে। অথবা আমরা এটা লিখতে পারি হচ্ছে 104.5 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি পানির ক্ষেত্রে। কার্বন ডাই অক্সাইড ছিল, কার্বন ডাই অক্সাইড হচ্ছে 180 ডিগ্রি। এটি হচ্ছে সরলরৈখিক গঠন, ওজোর এর বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি। 85 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর সবচেয়ে বেশি বন্ধন কোণ হচ্ছে কার্বন ডাই অক্সাইডের, ঘ উত্তর হবে। 85 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। আমরা 85 নাম্বার প্রশ্নের যে উত্তর পাইলাম সেটা হচ্ছে ঘ, 180 ডিগ্রি। চলে যাব আমরা হচ্ছে 86 নাম্বার প্রশ্ন। 86 নাম্বার প্রশ্ন যেটা ছিল যে এখানে সিলিকন টেট্রাক্লোরাইড, BF3 বোরন টেট্রাফ্লোরাইড, অ্যামোনিয়া যৌগগুলোর বন্ধন কোণের সঠিক ক্রম কোনটি হবে। বন্ধন কোণের সঠিক ক্রম কোনটি, আমরা যদি প্রত্যেকটারই বন্ধন কোণ সঠিকভাবে আমরা যদি জেনে নিই, তাহলে আমরা দেখবো হচ্ছে এখানে 86 নম্বর প্রশ্ন। সিলিকন টেট্রাক্লোরাইড এটি মিথেনের মতোই গঠন, চতুস্থলকীয়, এরও বন্ধন কোণ হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। BF3 এর বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি, অ্যামোনিয়ার হচ্ছে 105 ডিগ্রি। তাহলে এই যৌগগুলির ক্রম যদি আমরা করি, সব থেকে বেশি হচ্ছে BF3, তারপরে হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড, তারপর হচ্ছে অ্যামোনিয়া। এই BF3 সিলিকন টেট্রাক্লোরাইড অ্যামোনিয়া এই ক্রমটি আছে হচ্ছে ঘতে, BF3 সিলিকন টেট্রাক্লোরাইড অ্যামোনিয়া। সুতরাং আমরা দেখতে পাচ্ছি 86 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ। ওকে, চলে যাব 87 নাম্বার প্রশ্ন। এই 87 নাম্বার প্রশ্নে এখানে আসছে NCl3 অণুর আকৃতি কিরকম হবে। অপশনগুলোতে আছে কতে ত্রিভুজাকার, খতে পিরামিডীয়, গতে চতুস্থলকীয় এবং ঘতে আছে কৌণিক আকৃতি। আমরা যদি ব্যাখ্যা জেনে নিই, এই NCl3 এটির গঠন প্রায় অ্যামোনিয়ার মতোই, এক জোড়া মুক্ত যৌগ ইলেকট্রন আছে, এর পিরামিডীয় হবে। সুতরাং 87 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ, পিরামিডীয়। চলে যাব আমরা হচ্ছে 88 নম্বর প্রশ্ন। 88 এই প্রশ্নের মধ্যে চারটি যৌগ দেওয়া আছে, মিথেন, অ্যামোনিয়া, H2S এবং পানি। এদের বন্ধন কোণের ক্রম বলছে। আমরা যদি এর আগের মতো এদের বন্ধন কোণগুলোর ক্রম জেনে নেই, মিথেনের হচ্ছে
9°28', অ্যামোনিয়া 107°, H2S এর হচ্ছে 92.12°, পানির হচ্ছে 104.5°। সব থেকে বেশি হচ্ছে মিথেন, তারপরে অ্যামোনিয়া, তারপরে পানি, তারপরে H2S। এই ক্রমটি আছে খতে। খতে আছে এই ক্রমটি, আমরা যদি একটু মিলাই 188 নাম্বার, এটা সরাসরি 88 নাম্বার। এটা হচ্ছে খতে মিথেন, অ্যামোনিয়া, পানি, H2S। তাহলে এখানে এইভাবে যদি আমরা বার করে নিতে পারি তাহলে আমাদের জন্য সহজ হবে উত্তর করতে। তাহলে এখানে 88 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর, 88 নাম্বার প্রশ্নের যে সঠিক উত্তর হচ্ছে খ, মিথেন, অ্যামোনিয়া, H2O, H2S, খ উত্তর। চলে যাব আমরা হচ্ছে 89 অর্থাৎ 89 নাম্বার প্রশ্ন। এখানে দেওয়া আছে অপশনে PCl5। PCl5 এই যে যৌগটি, এই PCl5 যৌগের গঠন কিরূপ হবে সেই জিনিস আমরা জানতে চাইছি। PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইডস। এই ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগটির গঠন হচ্ছে এর সংকরায়ন হবে এখানে sp3d। sp3d কোনো মুক্ত জোট ইলেকট্রন নাই, এই জন্য এই যে যৌগের সংকরায়ন হয় sp3d এবং কোনো মুক্ত জোট ইলেকট্রন থাকে না, সেই যৌগটির আকৃতি হয় ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় গঠন হয় এটির। এটি আছে খতে, কতেই আছে যে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় কতে। সুতরাং 89 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে হচ্ছে ক, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। ক, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। এবং বন্ধন কোণ হবে দুইটা, একটা হবে 90° একদিকে, আর একদিকে হবে হচ্ছে 120°। যা হোক, চলে যাবো হচ্ছে 90 নাম্বার প্রশ্ন। 90 নাম্বার যে প্রশ্নটি ছিল সেই 90 নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে বন্ধন কোণের ক্রম, কোন ক্রমটি সঠিক। এখানে যে মৌলগুলো আছে সবগুলো হচ্ছে 15 নং গ্রুপের হাইড্রাইডের মৌল, সবগুলি 15 নং গ্রুপের হাইড্রাইড। 90 নম্বর প্রশ্ন, সবগুলো হচ্ছে 15 নং গ্রুপের হাইড্রাইড। আমরা জানি এখানে একই গ্রুপে উপর থেকে যখন আমরা নিচের দিকে যাব, এদের তো সবারই সংকরায়ন একই রকম এবং সবারই মুক্ত জোট ইলেকট্রনের সংখ্যা একই রকম। এদের বন্ধন কোণ পরিবর্তন হবে তড়িৎ ঋণাত্মকতা এবং ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে। যার তড়িৎ ঋণাত্মকতা যত বেশি, ব্যাসার্ধ যত ছোট হবে, তার মধ্যে বন্ধন জোট বিকর্ষণ বেশি হবে, ফলে বন্ধন কোণের মান বেশি হবে। তাহলে একই গ্রুপে আমরা যতই উপর থেকে নিচের দিকে যাব তত বেশি তড়িৎ ঋণাত্মকতার মান কমে, ব্যাসার্ধের মান বাড়ে, ফলে বন্ধন জোট বিকর্ষণও কমে যায়, ওই জন্য বন্ধন কোণের মানও কমে যায়। এই জন্য অ্যামোনিয়া হচ্ছে 15 নং গ্রুপের সবার উপরের মৌল, এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, ব্যাসার্ধ ছোট, এই জন্য চার্জ ঘনত্ব এর বেশি হবে, ওই জন্য বন্ধন জোট বিকর্ষণ বেশি হয়। এর বন্ধন কোণ সব থেকে বেশি হবে 107, তারপরে ফসফিন 93, তারপরে হচ্ছে আর্সিন, তারপরে হচ্ছে 91.8, এভাবে কমতে থাকবে। যেন সঠিক ক্রম হচ্ছে প্রথমে সবার বেশি হবে অ্যামোনিয়া, তারপরে ফসফিন, তারপরে আর্সাইন, তারপরে হচ্ছে অ্যান্টিমনি হাইড্রাইড। এখানে হচ্ছে এই অপশনটি সঠিক হবে। একই গ্রুপে উপর থেকে নিচে দিয়ে গেলে হাইড্রাইডের বন্ধন কোণের মান হ্রাস পাবে। 90 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর তাহলে আমরা দেখতে পাচ্ছি কোথায় আছে অ্যামোনিয়া, ফসফিন, তারপর হচ্ছে আর্সেন, তারপর হচ্ছে অ্যান্টিমনি হাইড্রাইড, তারপরে এটা হচ্ছে কোতে। কো সঠিক উত্তর হচ্ছে কো, NH3 PH3 ASH3 অ্যান্টিমনি H3, কো। তো 90 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কো হবে। চলে যাব আমরা হচ্ছে 91 নম্বর প্রশ্ন। এখানে যে প্রশ্নটি দেওয়া আছে সেটি হচ্ছে জেনন হেক্সাফ্লোরাইড। জেনন হেক্সাফ্লোরাইড যৌগে মুক্ত জোট ইলেকট্রনের সংখ্যা কতটি? জেনন হেক্সাফ্লোরাইড, এই জেনন হেক্সাফ্লোরাইডের মুক্ত জোট ইলেকট্রনের সংখ্যা কতটি? আমরা যদি একটু দেখি, জেননে সাধারণত ইলেকট্রন থাকে সর্বশেষ শক্তি স্তর, যেহেতু সে 8 নং গ্রুপের মৌল, 8টি থাকবে, 1 2 3 4 5 6 7 8, এর মধ্যে 3 জোড়া অর্থাৎ 6টি ইলেকট্রন সমযোজী বন্ধনে অংশগ্রহণ করছে ফ্লোরিনের সাথে, তাহলে মুক্ত থাকবে 2টি, এক জোড়া ইলেকট্রন। উত্তর হবে সঠিক কো। 91 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কো, এক জোড়া, অর্থাৎ একটি জোড়া ইলেকট্রন মুক্ত থাকবে। চলে যাবো আমরা হচ্ছে 92 নম্বর প্রশ্ন। এই 92 নম্বর প্রশ্নে বলছে যে নিচের কোন যৌগের অণুতে মুক্ত জোড়
ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল সংখ্যা সর্বাধিক, অর্থাৎ মুক্তজোড় ইলেকট্রন সব থেকে বেশি আছে কোন গ্রুপের মৌলে, কোন মৌলটির মধ্যে। এখানে যদি আমরা একটু এই প্রশ্নের যদি আমরা একটু ব্যাখ্যা জেনে নিই, তাহলে আমরা দেখব যে এখানে হচ্ছে প্রথমে আছে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটাতে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে ক্লোরিন আছে, ক্লোরিনের 3 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। তারপরে অপশনে ছিল অ্যামোনিয়া, অ্যামোনিয়ার নাইট্রোজেনে 1 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। তারপরে ছিল পানি, পানির অক্সিজেনে আছে 2 জোড়া মুক্ত ইলেকট্রন। তো এখানে তারপরে ছিল হচ্ছে H2S 92 প্রশ্নের ঘতে ছিল H2S। এই H2S এর মধ্যেও পানির মতো 2 জোড়া মুক্ত ইলেকট্রন আছে সালফারে। সুতরাং সব থেকে বেশি মুক্ত যে ইলেকট্রন দেখতে পাচ্ছি আমরা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্লোরিনে 3 জোড়া মুক্ত ইলেকট্রন। 92 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হওয়ার দাবিদার হচ্ছে ক। 92 নম্বর প্রশ্ন, তাহলে 92 নম্বর প্রশ্নে আমরা পাইলাম এর উত্তর হবে হচ্ছে ক। কি বলে, এখানেই 3 জোড়া সব থেকে বেশি নিঃসঙ্গ ইলেকট্রন যুগল বিদ্যমান। চলে যাবো আমরা হচ্ছে 93 নম্বর প্রশ্ন। 93 নম্বর প্রশ্নে আছে অ্যামোনিয়া অণুর জ্যামিতিক আকৃতি বিকৃত চতুস্তলকীয় হওয়ার কারণ কি? এই প্রশ্নের যে সঠিক ব্যাখ্যাটা হচ্ছে ভেসপার তত্ত্ব, ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি দিয়ে যদি আমরা একটু দেখি, এখানে মূলত এর বন্ধন কোণ আগুন আকৃতি বিকৃত চতুস্তলকীয়, যেটাকে আমরা বলি পিরামিডীয় আকৃতি। এর কারণ হচ্ছে এখানে বন্ধন জোড় ও মুক্ত জোড় ইলেকট্রনের বিকর্ষণ। বন্ধন জোড়, যেমন আমি যদি আপনাকে একটু বুঝাই অন্যভাবে, আমরা যদি একটু দেখি, যেমন হচ্ছে মিথেন CH4, এটা এর সংকরণ হচ্ছে sp3, অ্যামোনিয়া এটিরও সংকরণ sp3। আপনি যদি দেখেন পানি H2O, এটিরও সংকরণ sp3, কিন্তু তিনটারই জ্যামিতিক, তিনটারই আকৃতিগুলো ভিন্ন। এটা চতুস্তলকীয়, এটা হচ্ছে পিরামিডাল, এটা হচ্ছে কৌণিক আকৃতি। কারণ কি? কারণ হচ্ছে এর মধ্যে একজোড়া মুক্ত ইলেকট্রন আছে, এর মধ্যে এইটার মধ্যে মিথেনের মধ্যে শুধু বন পেয়ার বিকর্ষণ কাজ করে। এর মধ্যে বন পেয়ার বিকর্ষণের পাশাপাশি বন পেয়ার লন পেয়ার বিকর্ষণ কাজ করে, অর্থাৎ বন্ধন জোড় মুক্ত জোড় বিকর্ষণ কাজ করে। আর পানির মধ্যে 3টা বিকর্ষণ কাজ করে, বন্ধন জোড়, তারপর হচ্ছে বন্ধন জোড় মুক্ত জোড়, আর মুক্ত জোড় বিকর্ষণ। সুতরাং আমরা যদি দেখি যে মিথেনের চতুস্তলকীয় গঠন sp3 সংকরায়ন, অ্যামোনিয়ারও সংকরায়ন হচ্ছে sp3, কিন্তু চতুস্তলকীয় হলো না কেন, বিকৃত চতুস্তলকীয় হলো কেন? মিথেন অপেক্ষা অ্যামোনিয়াতে একটা অতিরিক্ত বিকর্ষণ কাজ করে, সেই বিকর্ষণটি হচ্ছে মুক্ত জোড় বন্ধন জোড় বিকর্ষণ। সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই অপশনটা আছে হচ্ছে গতে বন্ধন জোড় ও মুক্ত জোড় বিকর্ষণ। এখানে মিথেন অপেক্ষা অ্যামোনিয়াতে একটা নতুন করে এই যে মুক্ত জোড় এবং বন্ধন জোড় বিকর্ষণ কাজ করে, আর মিথেনের মধ্যে শুধুই বন্ধন জোড় বিকর্ষণ কাজ করে। ওই জন্য তার আকৃতি, তার সংকরণ sp3, আকৃতি চতুস্তলকীয়, এরও সংকরণ sp3, কিন্তু আকৃতিটা চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? অতিরিক্ত একটা বিকর্ষণ কাজ করতে, সেটা হচ্ছে মুক্ত জোড় বন্ধন জোড় বিকর্ষণ, বা আমরা বন্ধন জোড় মুক্ত জোড় বলতে পারি। তাহলে এই অপশনটা আছে কোথায়? গতে। 93 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে এটা হবে হচ্ছে গ, বন্ধন জোড় মুক্ত জোড় বিকর্ষণ। 93 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ। চলে যাব আমরা 94 নম্বর প্রশ্ন। আমরা এবার চলে যাব হচ্ছে 95 নম্বর প্রশ্নে। 95 নম্বর প্রশ্নে আছে সোডিয়াম ক্লোরাইড এর গলনাঙ্ক কত? এখানে আছে যে খুব সহজ, এই প্রশ্নের উত্তর যদি আমরা একবারে ব্যাখ্যা জেনে নিই, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস, এবং স্ফুটনাঙ্ক কত? এর স্ফুটনাঙ্ক হচ্ছে 1462 ডিগ্রি সেলসিয়াস হয়। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস, এবং এটি আছে খতে। 95 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। আমরা চলে যাব 96 নম্বর প্রশ্ন। নিচের কোন যৌগটির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান সবচেয়ে বেশি? এখানে যদি আমরা এই প্রশ্নের একটু উত্তর জেনে নিই, এখানে প্রথমে আছে কত ছিল ক্যালসিয়াম ক্লোরাইড, এর গলনাঙ্ক হচ্ছে 782 ডিগ্রি সেলসিয়াস, এবং ফেরাস ক্লোরাইড এটা 70 ডিগ্রি সেলসিয়াস। কারণ হচ্ছে কি, এদের সবারই চার সংখ্যা হচ্ছে 2, সবারই চার সংখ্যা 2, এবং এই মৌলগুলির মধ্যে আমরা যদি একটু হিসাব করে দেখি, বিবেচনা করি, যে এগুলা কিন্তু হচ্ছে ফাজারের নীতি অনুসারে এই যে ফেরাস ক্লোরাইড, কপার ক্লোরাইড এবং জিঙ্ক ক্লোরাইড, এরা
এদের তিনজনেরই সমযোজী বৈশিষ্ট্য বেশি, কারণ আমরা জানি এস এবং পি ব্লক মৌলগুলির এস এবং পি ব্লক মৌলগুলি অপেক্ষা ডি এবং এফ ব্লক মৌলগুলির পোলার আয়ন বা বিকৃতি বেশি হয় এবং সমযোজী বৈশিষ্ট্য বেশি হয়। কারণটা হচ্ছে কি, এদের এস এবং পি ব্লক অপেক্ষা ডি এবং এফ ব্লক মৌলগুলির আস্বাদন প্রভাবের মান কম থাকে। আস্বাদন প্রভাবের মান কম থাকার কারণে এদের পোলার আয়ন বা বিকৃতি বেশি হয় এবং এদের সমযোজী বৈশিষ্ট্য বেশি হয়। অর্থাৎ আরো একটি পয়েন্ট আছে, সেটা হচ্ছে 8টি সর্বাধিক শক্তি স্তরে 8টি ইলেকট্রন ধারণকারী অপেক্ষা 18টি ইলেকট্রন ধারণকারী মৌলগুলির পোলার আয়ন বা বিকৃতি বেশি হয় এবং এদের সমযোজী বৈশিষ্ট্য বেশি হয়। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড যেহেতু হচ্ছে একটা এস ব্লক মৌল, আর এখানে আয়রন, কপার, জিঙ্ক এরা হচ্ছে ডি ব্লক মৌল, এদের পোলার আয়ন বা বিকৃতি বেশি হবে, এদের সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে এই এস এবং পি ব্লক মৌল অপেক্ষা কমে যাবে। এই জন্য এখানে ক্যালসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উভয় বেশি হবে ফেরাস ক্লোরাইড, কপার ক্লোরাইড এবং এটা হচ্ছে আমার কিউপ্রিক ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড এর অপেক্ষা। এখানে উত্তর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ক হবে উত্তর। 96 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক, ক্যালসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান সবচেয়ে বেশি হবে। চলে যাব আমরা 97 নম্বর প্রশ্ন 97, নিচের কোন আয়নটি এনায়নকে অধিক পোলারিত করতে পারে? জি, এখানে ওই আমরা কিছুক্ষণ আগে তো এই বিষয়টা সম্বন্ধে অনেক জানছি। এনএসএ হচ্ছে সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, আর আয়রন 3+। হাজারি স্যারের বইয়ে উত্তর দেওয়া আছে Fe3+, তবে সঞ্জিত কুমার গুহ স্যার, কবির স্যার এবং আমার স্টাডি বলে এটি হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ উত্তর হবে, গো উত্তর হবে। 97 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গো, অ্যালুমিনিয়াম 3+। চলে যাবো হচ্ছে আমরা 98 নম্বর প্রশ্নের উত্তর। আমি যে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি নির্ভুল, একদম সঠিক, অনেক গবেষণা করে অনেক চিন্তা করে দিচ্ছি, সুতরাং এখানে কনফিউজ হওয়ার কিছু নাই। আমি যেটা বলছি এটা জেনে শুনে সঠিকটাই বলছি। নিচের কোন আয়নিক যৌগটিতে সবচেয়ে বেশি পোলার আয়ন ঘটে? এখানে ওই ফাজার নিতে যাইতে হবে। এখানে আসছে হচ্ছে 98 নম্বর প্রশ্নের প্রথমে যে দেওয়া আছে লিথিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। দেখো আমরা জানি যে ব্যাসার্ধ যত ছোট হবে ক্যাটায়নের এবং চার্জ যত বেশি হবে তার দ্বারা পোলার আয়ন বা বিকৃতি বেশি হবে। তাহলে এখানে লিথিয়ামের চার্জ কত 1, আর সোডিয়ামের চার্জ 1, ম্যাগনেসিয়ামের 2, বেরিলিয়ামের 2। তাহলে এখানে সোডিয়াম অপেক্ষা লিথিয়ামের পোলার আয়ন বা বিকৃতি বেশি, আবার লিথিয়াম অপেক্ষা বেরিলিয়ামের বেশি, ম্যাগনেসিয়ামের অপেক্ষাও আবার বেরিলিয়ামের বেশি। কারণ দুজনের চার্জ সমান থাকলেও ম্যাগনেসিয়াম অপেক্ষা বেরিলিয়ামের ব্যাসার্ধ ছোট, আবার লিথিয়াম অপেক্ষা বেরিলিয়ামের ব্যাসার্ধ ছোট, চার্জও বেশি। সব দিক দিয়ে বেরিলিয়ামের পোলার আয়ন বা বিকৃতি করার ক্ষমতা বেশি, সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। সুতরাং এখানে 98 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বেরিলিয়াম ক্লোরাইড, BeCl2, এটি উত্তর হবে। আমরা এবার চলে যাব হচ্ছে 99 নম্বর প্রশ্ন। জি, 99 নম্বর প্রশ্নের আমরা জেনে নিব, সেটা হচ্ছে 99 নম্বর প্রশ্নটি আছে এখানে, নিচের কোন আয়নের পোলার আয়ন কম ঘটে? কোনটির কম ঘটবে? এগুলি সবগুলি এনায়ন। এনায়নের যেমন ক্যাটায়নের ব্যাসার্ধ যত ছোট হয় তত বেশি পোলার আয়ন বা বিকৃতি হয়, এনায়নের ক্ষেত্রে উল্টা, এনায়নের ব্যাসার্ধ যত বড় হবে পোলার আয়ন বা বিকৃতি তো বেশি হবে। এখানে এনায়নের ক্ষেত্রে এগুলো সবগুলো হ্যালোজেন মৌল, 17 নং গ্রুপের মৌল, ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। সব থেকে ব্যাসার্ধ বড় হচ্ছে আয়োডাইডের। ওই জন্য এই আয়োডাইডের ব্যাসার্ধ বড় হওয়ার কারণে পোলার আয়ন বা বিকৃতি বেশি হবে, সব থেকে বেশি হবে। আর সবচেয়ে কম হবে এই ফ্লোরাইডের। সুতরাং এখানে 99 নম্বর প্রশ্নে বলছে পোলার আয়ন কম ঘটে, তাহলে এটা উত্তর হবে খ, ফ্লোরাইডের। 100 নম্বর প্রশ্নের এখানে 100 নম্বর প্রশ্নে আছে যে নিচে কোন সালফেট লবণ পানিতে অদ্রবণীয়, প্রায় অদ্রবণীয়। আচ্ছা, এখানে অদ্রবণীয় হচ্ছে আমরা যদি একটু দেখি, এখানে কপার সালফেট আছে, সোডিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, বেরিয়াম সালফেট। জি, এখানে এই 100 নম্বর প্রশ্নের উত্তর জেনে নেওয়ার জন্য আমরা যদি 2 নং গ্রুপের একটু সালফেট গুলোর দ্রাব্যতা দেখি তাহলে আমরা বুঝতে পারবো 2 নং গ্রুপের মৌলের সালফেট এবং কার্বনেটের দ্রাব্যতা একই গ্রুপের উপর থেকে নিচের দিকে হ্রাস পাবে। বেরিয়াম সালফেট অপেক্ষা ম্যাগনেসিয়াম সালফেটের দ্রাব্যতা কম, ম্যাগনেসিয়াম অপেক্ষা ক্যালসিয়ামের আরো কম, ক্যালসিয়াম অপেক্ষা স্টোনসিয়াম আরো কম, আর বেরিয়াম সালফেট যেটা এটার
স্ফুটনাঙ্ক দ্রাব্যতা সব থেকে কম এবং এটি প্রায় অদ্রবণীয়, সাদা অধক্ষে উৎপন্ন করে। এবং বাকি যে সালফেট গুলো আছে, কপার সালফেট, সোডিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম, এগুলো সবগুলোই মোটামুটি ভাবে দ্রবণীয়, এবং সব থেকে কম দ্রবণীয় বা অদ্রবণীয় হচ্ছে বেরিয়াম সালফেট। বেরিয়াম সালফেট, ঘ উত্তর। 100 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঘ। জি, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে।